ম্যাম, আমরা জানি যে আপনি শ্বেতপত্র প্রণয়ন কমিটিতেও ছিলেন, সেখানে নারীদের বিষয়ে কি রয়েছে? আচ্ছা, বাংলাদেশ শ্বেতপত্র প্রণয়ন কমিটির মূল যে ফোকাসটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কি অবস্থায় রয়েছে সেটা দেখা। যেহেতু ফোকাস অর্থনীতিতে ছিল, আমরা নারীর অংশেও নারীর অর্থনৈতিক অংশগ্রহণটাকে আমরা মূল কাজের জায়গায় রেখেছিলাম, এবং সেখানে আমি মোটা দাগে আরও অনেক কিছু বলা আছে, কিন্তু তিনটা ফোকাস এরিয়ায় আপনাদেরকে বার্তা হিসেবে দিতে চাই, যেটা শ্বেতপত্র কমিটিতে রয়েছে। প্রথম হচ্ছে, আমরা নারী শিক্ষায় বিনিয়োগ করেছে সরকার। সেই আর্লি 90s থেকে আমরা দেখেছি যে জেন্ডার প্যারিটি ইন প্রাইমারি স্কুল এনরোলমেন্ট হয়েছে, কিন্তু সেটা আসলে নারীর জন্য কর্মক্ষেত্রে তার দক্ষতা বৃদ্ধি সমেত তার কাজ করবার ক্ষেত্র তৈরি করেছে কিনা সেটা আমাদের একটা জিজ্ঞাসা ছিল। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি নারী যত শিক্ষার দিকে এগিয়েছে, নারীর জন্য আনএমপ্লয়মেন্ট রেট তত বেড়েছে, এবং শিক্ষিত নারী যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছেন সেই সমস্ত নারীদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হার সবচেয়ে বেশি, প্রায় 20%। 2 নম্বর হচ্ছে, আমাদের শহরে নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণ কমেছে এবং নারীদের কর্মনিয়োজন কমেছে, এবং এটা আমি বলছি গত 10 বছরের যে আমাদের যে ট্রেন্ড সেটার ক্ষেত্রে বলছি। 3 নম্বর যে মূল যে বার্তাটা সেটা হচ্ছে, আমাদের এই যে অর্থনীতির ক্ষেত্রে আমাদের আর্থিক অন্তর্ভুক্তির যে বিষয়টা আমরা বলি যে নারীর হাতে তো ল্যান্ড কম, টাকা পয়সা কম, বিনিয়োগ করবার সক্ষমতাও কম। আমি যদি তার মানে কারিগরি দক্ষতার বিষয়টা আলাদাভাবে বাদও দেই, তারপরেও তার যে বিনিয়োগ করবার সক্ষমতার জন্য যে টাকা পয়সা লাগে, রিসোর্স লাগে, সেটাও কম। এটার জন্য যে আর্থিক অন্তর্ভুক্তির প্রয়োজন রয়েছে, সেই ক্ষেত্রে কিছু কাজ হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও বাংলাদেশ তার সমান অর্থনীতির অন্যান্য দেশগুলোর তুলনায় বেশ অনেকখানি পিছিয়ে আছে। ম্যাম, আপনি যেমনটা বলছিলেন যে নারী শিক্ষিত হওয়ার পরও বেকার সংখ্যা বাড়ছে, এর কারণ কি? আচ্ছা, এটার মূল কারণ হচ্ছে, নারী যত শিক্ষিত হবে তিনি শোভন কাজে যেতে চাইবেন তত বেশি। একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, 2016-র পরে আমাদের শ্রমশক্তি জরিপ কিন্তু 2022-এ প্রকাশিত হয়েছে। ফলে এই যে প্রায় ধরেন 6 বছরের একটা গ্যাপ, আমাদের শ্রমশক্তির যে কী অবস্থা সেটা আমরা দেখছি যে একটা বড় এক ধরনের ডেটা গ্যাপ আছে। 2016-র পরে 2022-এ আমরা দেখছি যে আমাদের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ সামান্য বাড়ছে, এটা আপনি যদি ওভারঅল বলেন, কিন্তু শ্রমশক্তিতে কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ কমেছে, ছেলেদেরও অংশগ্রহণ কমেছে। যেটা ছিল 2000 থেকে 2016 পর্যন্ত কৃষিক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছিল, কিন্তু কৃষিক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কমেছে 2016 থেকে। আমি এটা থেকে খারাপভাবে দেখছি না, কারণ কৃষি যেহেতু আমাদেরকে কম ফিরিয়ে দিতে পারে টাকার অঙ্কে, কৃষি আমাদেরকে সবচেয়ে বড় যেটা দেয় আমাদের ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা, কিন্তু টাকার অঙ্কে আমি আপনি তো আমাদের ছেলে মেয়েদেরকে কৃষক করতে চাই না, না তাই না? কিন্তু এখন একটা বড় অংশ 15 থেকে 29 বছর বয়সী যে সমস্ত নারীরা আছে তারা আগের তুলনায় বেশি সংখ্যক হারে কৃষিতে যাচ্ছে, অথচ আমাদের ওভারঅল কৃষিতে নারীর অংশগ্রহণ কমেছে। তাহলে এইটার কিন্তু এক ধরনের সাংঘর্ষিকতা রয়েছে। আমি 15 থেকে 29 বছর যারা আমার ইয়াং তরুণ তরুণী, কিশোর কিশোরী, তাদেরকে আমি লেখাপড়া শিখিয়ে তাদেরকে আরও শোভন কাজের দিকে ঠেলে দেব, তাহলেই না আমি এই যে পপুলেশন ডিভিডেন্টের কথা বলি, জনমিতির যে সুবিধা আমি পাবো সেটা আমি পেতে পারি। এখন এই বয়সী তরুণীরা যদি কৃষিতে লো পে লো স্কিল কাজে ঢুকে যায়, আমার কিন্তু যেই জনমিতির সুবিধাটা আমার পাওয়ার কথা ছিল সেটা আমি পাবো না। ফলে আমার শ্রমশক্তিতে কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও আমার জন্য, নারীর জন্য সেখানে দক্ষতা বৃদ্ধি, নারীর জন্য তার সমাজে তার জায়গা তৈরি করে নেবার সক্ষমতার জায়গা, এগুলো খুব আশার বাণী শোনাচ্ছে না। ফলে আমাদের মনোযোগটা রাখতে হবে নারীর জন্য শুধু কর্মসংস্থান না, শোভন কাজের প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে এই যে যখন আমি বলি শহরের নারী কমে গেছে অথবা উচ্চশিক্ষিত নারী কম আসছে কাজে, তখন বুঝতে হবে যে আমার কেয়ার ইনফ্রাস্ট্রাকচারে
তার যে ঘরের কাজ, সেই ঘরের কাজকে রিপ্লেস করবার মতো কেয়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। সেক্ষেত্রে শোভন কাজ, নারীর জন্য উপযুক্ত কর্মক্ষেত্র তৈরি করার জন্য সরকারের কি কি পদক্ষেপ নেওয়া দরকার? সরকারের দু একটা খুব ভালো পদক্ষেপ আছে যেটা কার্যকরভাবে মাঠে আসছে না, আমি একটু বলি। যেমন আমি যদি ফিসক্যাল ট্যাক্স স্ট্রাকচারের কথা বলি, আমাদের ট্যাক্স পলিসি হচ্ছে যদি কেউ ডে কেয়ার সেন্টার পরিচালনা করেন বা দিবা যত্ন কেন্দ্র পরিচালনা করেন তাহলে তার পুরো ট্যাক্স এক্সেম্পটেড হয়ে যাবে। তা এটা কেন দেয়া হচ্ছে? যাতে মানুষ অধিক সংখ্যক হারে এই ধরনের সেন্টার খোলেন এবং নারীরা তাদের বাচ্চাদের রেখে কর্মক্ষেত্রে যেতে পারেন, তাই না? এখন কার্যক্ষেত্রে আপনি যদি তার ফলাফলটা দেখেন, সাম্প্রতিক গবেষণা বলছে আমাদের পুরো দেশে 60টা মতো পাবলিক ডে কেয়ার সেন্টার আছে, মানে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেখানে, এবং 100টার মতো প্রাইভেট ডে কেয়ার সেন্টার আছে। প্রাইভেট ডে কেয়ার সেন্টারগুলোতে এত খরচবহুল এগুলো যে সেইখানে আপনি ট্যাক্স এক্সেম্পশন দেওয়ার পরও যে খরচ দাঁড়ায় সেটাতে বাচ্চারা আসলে যেতে পারছে না, মানে মেয়েরা সেইখানে বাচ্চাদেরকে দিয়ে তারা কাজে যেতে পারছে না, তাদের পোষাচ্ছে না। ফলে আমার এই যে ফিসক্যাল পলিসিটাও যথেষ্ট না। এর সাথে আমার সরকারের আরও কিছু প্রণোদনা, ফিসক্যাল প্রণোদনা থাকতে হবে, সাবসিডি থাকতে হবে বা অন্য কোনো প্রণোদনা থাকতে হবে। এবং বিশেষ করে আমার সরকারি ইনস্টিটিউটগুলোতে আমার একেবারে আইন করে যে বাধ্যবাধকতা আছে ডে কেয়ার সেন্টারের, সেগুলো কার্যকরভাবে চালু রাখতে হবে। এই জায়গায় আমার মনে হয় যে মানে আমার দেখভাল করা, ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, এই কাজগুলো খুব জরুরি ভিত্তিতে আসতে হবে। অর্থাৎ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার যাতে সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের অ্যাক্সেসের মধ্যে থাকতে পারে, প্রবেশগম্যতা থাকতে পারে সেখানে, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ ম্যাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অর্থনীতিতে নারীর অবদান নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন অধ্যাপক শর্মিদ নীলর্মী।